হ্যালো ভিউয়ার্স, ওয়েলকাম টু এসবি ইনস্টিটিউট। তো তোমরা জানো প্রতি সপ্তাহে যেমন অঙ্কের প্র্যাকটিস ক্লাস আসে, ঠিক একই রকমভাবে এই সপ্তাহেও চলে এসেছি তোমাদের জন্য কিছু দুর্দান্ত অঙ্ক নিয়ে, এবং সেই সমস্ত অঙ্কগুলো আজকে দেখবো কিভাবে আরো সুন্দর করে সমাধান করা যায়। তো এই ক্লাসটা তোমরা প্রতিনিয়ত যারা দেখছো তারা অবশ্যই ডাব্লিউবিপি, কেপি, লেডি কনস্টেবল, রেল, এসএসসি এবং পিএসসির যে সমস্ত এক্সামগুলো হয় সমস্ত এক্সামে অবশ্যই তোমাদের উপকার হবে। তো দেখে নিই আজকের ক্লাসে কি কি অঙ্ক রয়েছে। তো দেখো, আমাদের প্রথম অঙ্কটা বলেছে একটি বর্গক্ষেত্রের বাহুর দৈর্ঘ্য 10% বৃদ্ধি করলে ক্ষেত্রফল কত বৃদ্ধি, মানে শতকরা কত বৃদ্ধি পাবে, এটা বের করতে বলেছে, তাই না? তাহলে এই ধরনের জিনিসগুলো আমরা কিন্তু করব একদম খুব সহজে, একদম ইজিতে। দেখো, আমরা যখনই বর্গক্ষেত্রের বাহুর দৈর্ঘ্য থেকে ক্ষেত্রফলের পরিবর্তন শুনতে চাইবে তখন একটা সূত্র ব্যবহার করি, কি প্লাস মাইনাস এ প্লাস মাইনাস বি প্লাস মাইনাস এ বি বাই 100। এইবার কথা হচ্ছে এ কি বি কি। দেখো, বর্গক্ষেত্রের যেহেতু প্রত্যেকটা বাহুর দৈর্ঘ্য সমান হয়, মানে একই হয়, তাই আমরা এ কেও 10% হিসেবে ধরবো, বি কেও 10% হিসেবে ধরবো, ঠিক আছে? এইবার কথা হচ্ছে তুমি বলবা যে এই প্লাস আর মাইনাসটাই বাকি। এখানে যদি আমার 10% বৃদ্ধি বলা থাকে তাহলে লিখবো প্লাস, যদি বলা থাকে এখানে বৃদ্ধির জায়গায় হ্রাস তাহলে লিখবো মাইনাস। কিভাবে লিখবো একটু দেখে নিই। দেখো, এখানে বলছে 10% বৃদ্ধি, তাহলে লিখবো প্লাস 10, আবার 10% মানে ওর তো প্রত্যেকটা বাহু একই, তাহলে আবারও 10% বৃদ্ধি, তাহলে প্লাস 10। আর এই প্লাসে প্লাসে গুণ করে হবে প্লাস, সেইটা বসাবো 10 গুণ 10 বাই 100, ঠিক আছে? তাহলে দেখো, এই দুটো শূন্য এই দুটো শূন্য কাটা, পড়ে থাকলো কি 10 যোগ 10 মানে 20, যোগ এখানে পড়ে থাকলো 1, তাহলে 20 আর 1 যোগ করলে হয় কত? 21। তাহলে 21% কিন্তু পরিবর্তন আসলো। এইবার কথা হলো, তোমার এখানে উত্তর এসছে প্লাসে, কোনো সাইন নেই মানে প্লাস আছে, এটা তোমার মাইনাসের উত্তর আসতে পারে। তাহলে তুমি বুঝবা যে প্লাসের আসলে কি হবে আর মাইনাসের আসলেই বা কি হবে, তাই না? তাহলে দেখো, যদি আমার প্লাসের উত্তর আসে তাহলে আমরা বলবো এটা বৃদ্ধি হয়েছে, ওই জন্য দেখো লেখা রয়েছে কত বৃদ্ধি পাবে, তাহলে সেই জন্য প্লাসে উত্তর বেরিয়েছে। যদি মাইনাসে উত্তর বেরোতো তাহলে কিন্তু আমরা বলতাম হ্রাস পেয়েছে, ঠিক আছে? তাহলে এখানে উত্তর হবে কিন্তু অপশন এ 21%, ঠিক আছে? বোঝা গেল? এই ধরনের গুলো কিন্তু একদম খুব সহজে এগুলো এইভাবেই করা যায়। শুধুমাত্র বর্গক্ষেত্র নয়, আয়তক্ষেত্রের ক্ষেত্রে দৈর্ঘ্য এবং প্রস্থ দুটোই দেওয়া থাকবে হ্রাস বৃদ্ধি, সেক্ষেত্রেও আমি এইভাবেই করতে পারবো। আবার যে কোনো বৃত্তের ক্ষেত্রে বৃত্তের ব্যাসার্ধ পার্সেন্টেজ বৃদ্ধি পাবে বা হ্রাস পাবে, সেখান থেকে ক্ষেত্রফলের পরিবর্তন আমরা করতে পারবো। প্রত্যেকটাই কিন্তু এই একই সূত্র দিয়ে আমরা খুব সহজে করে ফেলতে পারবো। পরবর্তী দেখে কি বলেছে, বলেছে একটি পরীক্ষায় মোট পরীক্ষার্থীর 65% পাস করে। খুব ভালো কথা। বলছে যদি ফেল করা পরীক্ষার্থীর সংখ্যা 420 হয় তবে মোট পরীক্ষার্থীর সংখ্যা কত। দেখো, এখানে কি বলেছে, পাস করা ছাত্রছাত্রীর পার্সেন্টেজ দিয়ে দিয়েছে, আর ফেল করেছে কতজন সেটা বের করতে বলেছে। তো সবার আগে আমাকে জানতে হবে যে মোট পরীক্ষার্থী সবসময় কত পার্সেন্ট হয়। মোট পরীক্ষার্থী কিন্তু সবসময় 100% হয়, ঠিক আছে? এইবার কথা হলো, হয় আমাকে এইটা দুটোকেই আমাকে হয় পাশে নিয়ে যেতে হবে, নয় দুটোকেই ফেলে নিয়ে যেতে হবে, ঠিক আছে? তো আমরা সেইভাবেই করবো। দেখো, এখানে বলেছে কত জনের, 420 জন যেটা বলেছে সেটা কি, সেটা হলো ফেল করা লোকের কথা বলেছে, তাই না? তাহলে আমরা কি করব, এই পার্সেন্টেজটাকেও ফেল করা পার্সেন্টেজে নিয়ে যাব। যদি 100 জনের মধ্যে এখানে 65 জন পাস করে যায় তাহলে ফেল করবে কতজন, তাহলে 100 বিয়োগ 65 মানে কিন্তু 35 জন পাস করে, মানে 35% ব্যক্তি যারা হলো আমার ফেল করেছে, ঠিক আছে? তাহলে সেই ফেল করা ব্যক্তির সংখ্যাই কিন্তু এখানে দেওয়া হচ্ছে 420। আর বের করতে বলছে মোট পরীক্ষার্থীর সংখ্যা, তো মোট পরীক্ষার্থী কিন্তু সবসময় 100% হয়। তাহলে এই যে 35% বেরোলো, এটাও তো ফেল করাই বেরোলো, তাহলে এই 35% মানে আমরা লিখতে পারি 420, 1% মানে 420 বাই 35, আর বের করবো কি মোট পরীক্ষার্থীর সংখ্যা মানে 100% মানে কত, 420 গুণ 100 আর নিচে হবে 35। আচ্ছা, একটু কাটাকাটি করি, 7 দিয়ে কাটলে কত হয়, 6 7 42 মানে 60 হয়, 7 দিয়ে কাটলে 5 হয়, আর 5 দিয়ে 60 কে কাটলে হয় 12। তাহলে দেখো উপরে পড়ে থাকলো 12 গুণ 100 মানে 1200। তাহলে অপশন এ কিন্তু আমার সঠিক উত্তর। বলে দিল কি মোট পরীক্ষার্থীর সংখ্যা হলো 1200 জন। আমাকে যদি এখান থেকে বের করতে বলতো যে পাস করা পরীক্ষার্থীর সংখ্যা, আমি তখনও কিন্তু বের করতে পারতাম ঠিক একই রকম ভাবে। এখানে যেমন করেছি মোট পরীক্ষার্থীর সংখ্যা বলে 100% বের করেছি,
ঠিক একই রকম তখন যদি বলে দিত যে পাশ করা পরীক্ষার্থীর সংখ্যা কত, সেক্ষেত্রে কিন্তু আমরা 65% সমান সমান কত সেটা বের করতাম। ঠিক আছে, পরবর্তী দেখি কি বলেছে। বলেছে দুটি সংখ্যার অনুপাত 2:3, যদি সংখ্যা দুটির সাথে 9 যোগ করা হয় তাহলে সংখ্যা দুটির অনুপাত হবে 3:4। বলছে সংখ্যা দুটির গুণফল কত। তাহলে সংখ্যা দুটোর গুণফল করতে গেলে তাকে সংখ্যা দুটো তোমাকে জানতে হবে, তাই না? একটা জিনিস দেখো, প্রথমে অনুপাত ছিল কত 2:3, পরে অনুপাত হয়েছে কত 3:4, তাই না? তাহলে প্রথমে ছিল 2:3, পরে হয়েছে 3:4। এইবার কথা হলো দেখো প্রথমের অনুপাত থেকে পরের অনুপাতটা একটু বেড়ে গেছে, তাই না? অনুপাতের সংখ্যাগুলো কতটুকু করে বেড়েছে? বেড়েছে কিন্তু দুটোর ক্ষেত্রেই একই নাম্বারে বেড়েছে, মানে 1 করে বেড়েছে, তাই না? তার মানে এইখানে যে 1 একক বেড়েছে, কিসের জন্য বেড়েছে? এই যে 9 যোগ করা হয়েছিল তার জন্য 1 একক বেড়েছে। তাহলে 1 একক মানে যদি আমার 9 হয়, তাহলে আমার দরকার সংখ্যা দুটো। অ্যাকচুয়াল সংখ্যা দুটো কি ছিল? 2 আর 3, মানে 2 একক আর 3 একক। তাহলে 1 একক মানে যদি 9 হয়, তাহলে 2 একক মানে কত হবে? 9 দুগুণে 18। আর 3 একক মানে কত হবে? 3 একক মানে কিন্তু হবে 27। ঠিক আছে, তাহলে কি করব? এই 18 আর 27 হলো আমার অরিজিনাল সংখ্যা। তাহলে আমরা এই 18 আর 27 কে গুণ করে দেব। আচ্ছা, 18 আর 27 গুণ করলে এককের ঘরে কি সংখ্যা সবার আগে বের করব? কারণ তোমার কাছে এই গুণটা করা একটা মনে হয় যেন যে খুব কঠিন ব্যাপার। তো সব ক্ষেত্রে কিন্তু গুণ করা লাগে না, কিছু ক্ষেত্রে গুণ করতেই হয়। এক্ষেত্রে গুণ করার কোনো প্রয়োজন পড়বে না, কারণ দেখো অপশানে যে কটা সংখ্যা রয়েছে তাদের এককের ঘরের সংখ্যাগুলো প্রত্যেকটা আলাদা আলাদা। ঠিক আছে, দেখো এখানে তাহলে কি হবে? 7 8 56 6 প্রথমে বসবে এককের ঘরে। তার মানে এককের ঘরে 6 একমাত্র একটাতেই আছে, অপশন এ, সেটা হলো 486। তাহলে অপশন এই হবে কিন্তু আমার একদম সঠিক উত্তর। ঠিক আছে, বোঝা গেছে? তাহলে আমি কিন্তু এভাবে অপশন অ্যানালিসিস করে গুণ না করেও উত্তরকে বলে দিতে পারবো। পরবর্তী দেখবো কি বলেছে। বলেছে কোন আসল তার বার্ষিক সমৃদ্ধি মূলের অনুপাত বলেছে 16:17। বলছে 800 বার্ষিক সরল সুদের হার কত হবে। দেখো এখানে কি বলেছে? আসল, তার মানে আমি লিখতে পারি আসল, আসল মানে তো পি, তাহলে পি হলো কত? 16 টাকা। আর বলেছে সমৃদ্ধি মূল মানে সুদ আসল, সুদ আসল বলে দিয়েছে কত? 17 টাকা। আমি মনে করে নিলাম যে অনুপাত যেটা দেওয়া আছে সেটাই টাকা। ঠিক আছে, তাহলে এখান থেকে বলো তো সুদ কত? তাহলে আমরা কিন্তু জানি এই সুদ আসল থেকে আমাদের যদি আসল বাদ দেওয়া হয় তাহলে কিন্তু কি বেরোয়? সুদ বেরোয়। তাহলে সুদ হলো আমাদের 1 টাকা। সেই সরল সুদের সূত্র একদম সহজ, সেটা কি? I সমান সমান PTR বাই 100। একদম পরিষ্কার, I সমান সমান PTR বাই 100 এ আমরা বসিয়ে দেবো এদের প্রত্যেকটা মানকে। মান বসিয়ে দিলে আমার বেরোবে কি? সুদের হার। দেখো এইখানে কথা আছে, এখানে বলছে বার্ষিক, তাই তো? মানে টি এর মান মানে সময়ের মান হলো আমার কিন্তু 1 বছর। ঠিক আছে, তাহলে এখানে সুদ কত? আই মানে তো সুদ, তাহলে দেখো সুদ কত টাকা? 1 টাকা। লিখলাম 1 টাকা সমান সমান পি, পি মানে আসল, আসল কত ছিল? 16 টাকা, তাহলে 16 লিখলাম। আচ্ছা, টি মানে 1 আর আর তো জানি না, আমাকে বের করতে বলেছে বাই 100। এইবার দেখো এখানে 4 দিয়ে কাটলে 4 4 16, 4 25 100। তাহলে পড়ে থাকলো কি? এদিকে পড়ে থাকলো 4 আর বাই 25, তাই তো? তাহলে 1 সমান সমান 4 আর বাই 25। তাহলে আর সমান সমান কি হবে? আর সমান সমান কিন্তু এদিকে যদি ভগ্নাংশটা আসে তাহলে উল্টে যাবে, মানে 25/4 হয়ে যাবে। আচ্ছা, এই 25/4ই যদি আমি মিশ্র ভগ্নাংশে করি তাহলে হবে কত? 6 পূর্ণ 1/4। ঠিক আছে, বুঝলে? একদম সোজা জিনিস, মিশ্র ভগ্নাংশ আশা করি সবাই করতে পারো। ঠিক আছে, আর যদি করতে না পারো অবশ্যই তোমরা কমেন্টে জানাও, আমরা সেই ক্লাসটা আরেকবার নিয়ে আসবো খুব সুন্দর করে, যাতে তোমরা মিশ্র ভগ্নাংশ করা বা ভগ্নাংশের এই সমস্ত ধরনগুলো খুব ভালোভাবে বুঝতে পারো। পরবর্তী দেখবো কি বলেছে। বলেছে যে 16,250 টাকার 8% হারে বার্ষিক সুদের হার, বার্ষিক সুদের হার 73 দিনের সরল সুদ, মানে 8% বার্ষিক সরল সুদের হারে 73 দিনের সরল সুদ কত টাকা হবে সেইটা আমাকে বের করতে বলেছে। তার মানে দেখো দেখো পি দেওয়া রয়েছে, আর দেওয়া রয়েছে, টি দেওয়া রয়েছে, তাহলে পি টি আর সবই দেওয়া রয়েছে, আমাকে শুধু সুদ বলতে হবে কত টাকা, তাহলে কিন্তু আমার অঙ্ক হয়ে যাবে। দেখো তাহলে সুদের সূত্র আমরা জানি I সমান সমান পি টি আর বাই 100। শুধুমাত্র এখানে একটা জিনিস খেয়াল রাখতে হবে যে টি কিন্তু আমার দেওয়া রয়েছে 73 দিন, 73 দিন, কিন্তু আমরা জানি টি সবসময় কিসে হয়? বছরে হয়, তাই না? তাহলে দিনকে বছর করতে গেলে কি করতে হবে? 365 দিয়ে কিন্তু ভাগ করে দিতে হবে। তাহলে
সময় কি হবে 73/365 মানে টি এর মান। তাহলে পি কত লিখি 16,250 গুণ, আচ্ছা টি লিখবো কত 73/365 গুণ আর লিখবো 8/100। ঠিক আছে, তাহলে 73 দিয়ে দেখো তো এটা কাটলাম, 73 দিয়ে কাটলে কত হবে, 73 দিয়ে কাটলে এটা হয় 5। ঠিক আছে, তারপরে আমি যদি এই শূন্য কেটে দিই, তারপরে 5 দিয়ে এটাকে কাটলে কত হবে 3 × 5 = 15, 1 × 5 = 10, 5 × 5 = 25 হলো। আচ্ছা তারপরে দেখো এখানে 2 দিয়ে দিলে 4, এখানে 2 দিয়ে দিলে 5, আবার এই 5 দিয়ে এটাকে কাটা যাবে, মানে 5 × 6 = 30 আর 5 × 5 = 25। তাহলে পড়ে থাকলো কি 65 গুণ 4। ঠিক আছে, তাহলে 65 গুণ 4 কত হয় 260 হয়, মানে অপশন এ কিন্তু আমার সঠিক উত্তর হয়ে গেল। ঠিক আছে, এখানে তাহলে প্রত্যেকটা জিনিস আমার দেওয়া রয়েছে, শুধুমাত্র একটা জিনিসে কি ছিল, এই টিটা ছিল আমার কিন্তু দিনে, সেইটা আমার কি করতে হয়েছে বছরে করে নিতে হয়েছে। তো তোমাদের টি যাতেই দেওয়া থাক না কেন সেটা কিন্তু তোমাকে বছরে করে তারপরে অঙ্কটা করতে হবে। ঠিক আছে, পরবর্তী দেখবো কি বলেছে। আচ্ছা আমাদের এসবি ইনস্টিটিউটে ডাব্লিউবিপি, কেপি, লেডি কনস্টেবল এবং প্রাইমারি আপার প্রাইমারির ব্যাচ চলছে অলরেডি জুন মাসের 2য় সপ্তাহ থেকে। যারা এখনো ভর্তি হওনি, ভর্তি হতে চাইছো বা খুঁজে পাচ্ছ না যে কোথায় গেলে তোমার সাফল্য নিশ্চিত আসবে, তো তারা অবশ্যই আমাদের অফিসিয়াল নাম্বারে কন্ট্যাক্ট করো এবং যোগাযোগ করে নাও, যাবতীয় তথ্য নিয়ে নাও এবং ভর্তি হয়ে যাও এবং ক্লাসে খুব তাড়াতাড়ি চলে এসো, যাতে তোমার একটা জায়গা খুব ভালোভাবে নিশ্চিতভাবে তুমি পেয়ে যাও। ঠিক আছে, পরবর্তী দেখি অঙ্ক কি বলেছে। বলছে 12 জন লোক একটি কাজ করে 24 দিনে, যদি 8 জন লোক কাজটি করে তবে কত দিনে কাজটি শেষ হবে। আচ্ছা তাহলে দেখো এই অঙ্কগুলো সময় কার্যের অঙ্ক, তাই না? এই সময় কার্যের অঙ্ক, এই ধরনের অঙ্কগুলো আমরা কি করি, m1 d1 = m2 d2। এবার কথা হলো m1 কি, d1 কি, m2 কি, d2 কি। এখানে দেখো দুটো ঘটনা আছে, একটা ঘটনা হলো 12 জন লোক 24 দিনে করে, আর একটা ঘটনা হলো 8 জন লোক কত দিনে করবে, তাই না? m1 হলো ম্যান বা ম্যান পাওয়ার বা মানুষের সংখ্যা, জন সংখ্যা। ঠিক আছে, আর d1 হলো ডে বা টাইমের কথা উল্লেখ করা হয়েছে। তাহলে এটা হলো আমার, তাহলে প্রথম কেসে হলে সেটা m1 আর এটা d1, আর এটা দ্বিতীয় কেস তাই হলো m2, আর এখানে আমাকে d2 বের করতে বলেছে। ঠিক আছে, তাহলে আমরা d2 বের করব, বাকি প্রত্যেকটার মান শুধু আমি লিখে দেবো, d2 যেমন আছে তেমন থাকবে। তাহলে m1 কত ছিল দেখো তো 12, d1 কত ছিল 24, m2 কত ছিল 8। আচ্ছা এখানে সমান সমান 8, আর এখানে হলো d2। ঠিক আছে, তাহলে দেখো 8 দিয়ে আমি যদি কাটি 3 × 8 = 24, তাহলে এখানে তো d2 = পড়ে থাকলো, আর তো কিছু নেই। তাহলে এখানে কি পড়ে থাকলো 12 × 3 মানে হলো 36 = d2। তাহলে 8 জন লোক কাজটি করবে কত দিনে, এই হলো d2 মানে 36 দিনে। তাহলে অপশন এ এটার কিন্তু সঠিক উত্তর। এর সাথে সাথে এই ধরনের কিন্তু অঙ্ক পরীক্ষাতে, বিভিন্ন পরীক্ষাতেই থাকে, তোমরা জানো। তো এই ধরনের অঙ্কগুলো তোমাকে ভালো করে কিন্তু বুঝতে হবে। ঠিক আছে, পরবর্তী দেখবো কি বলেছে। বলেছে একটি গাড়ি তার যাত্রাপথে প্রথম 39 কিলোমিটার যায় 45 মিনিটে, বলছে বাকি 25 কিলোমিটার যায় 35 মিনিটে অতিক্রম করে। বলছে গাড়িটির গড় গতিবেগ কত। আচ্ছা গড় গতিবেগ একটুখানি নোট ডাউন করে নেবে সবাই। গড় গতিবেগ সমান সমান মোট দূরত্ব বাই মোট সময়। ঠিক আছে, তাহলে মোট দূরত্ব বাই মোট সময়। তাহলে দেখো আমার এখানে মোট দূরত্ব দেখবো, এইবার তার আগে আমাদের দেখতে হবে যে অপশন যেটা দিয়েছে, অপশনটা কি অপশনে দিয়েছে, মানে এককটা কি আছে অপশনে। দেখো এখানে প্রত্যেকটা আছে কিলোমিটার/ঘন্টা, কিন্তু আমরা দেখেছি যে এখানে মিনিটে দেওয়া আছে সব, তাই না? তাহলে আমরা কি করব, আমরা আগে করে নেব, দিয়ে তারপরে কি করব, এই মিনিটটাকে ঘন্টা করে দেবো। ঠিক আছে, তাহলে দেখো এখানে কিন্তু কিলোমিটারই আছে 39 কিলোমিটার। তাহলে আমরা কি লিখবো, মোট দূরত্ব। মোট দূরত্ব মানে কত, একবার হয়েছিল 39 কিলোমিটার গেছিল, আর একবার গেছিল কত 25 কিলোমিটার, তাহলে মোট দূরত্ব করলাম যোগ করে। আর কি করব, মোট সময়, একবার দেখো 45 মিনিট, একবার 35 মিনিট, তাহলে লিখবো 45 যোগ 35, এটা তো মিনিট হয়েছে। আচ্ছা মিনিট থেকে ঘন্টা করতে গেলে কি করতে হয়, কিন্তু 60 দিয়ে ভাগ, তাই আমরা নিচে 60 লিখলাম। এবার দেখো 39 আর 25 যোগ করলে কত হবে, 4 1 মানে 6, 64।
আর এই 60 কিন্তু উল্টে গিয়ে ওপরে চলে যাবে, মানে গুণ 60 হয়ে যাবে। আর নিচে কত বলছে 45 যোগ 35, মানে 45 আর 35 যোগ করলে 80। এ দেখো 0 0 কাটা, 8 8 64, পড়ে থাকলো কি 8 গুণ 6, 8 গুণ 6 মানে 6 8 48। তাহলে অপশন এ 48 কিলোমিটার পার ঘন্টা কিন্তু গাড়িটির গড় গতিবেগ। ঠিক আছে, তাহলে গড় গতিবেগের সূত্র বোঝা গেল। কি হলো? মোট দূরত্ব বাই মোট সময়। ঠিক আছে, যেন ভুল না হয় একদম। পরবর্তী দেখি কি বলেছে। বলছে 30 জন মেয়ের গড় বয়স 13 বছর, 18 জন মেয়ের গড় বয়স 15 বছর হলে বাকি 15 জন মেয়ের গড় বয়স কত বের করতে বলেছে। তার মানে ধরো এত মেয়ে রয়েছে, মানে এক ঘর ভর্তি মেয়ে রয়েছে 30 জন, হ্যাঁ, সেই তাদেরই গড় বয়স বলে দিয়েছে 13 বছর। মানে গড় মানে কি, তাদের সবারটা যোগ করে নিয়ে তারপরে কি করেছে, তাদের মোট সংখ্যা দিয়ে ভাগ করে দিয়েছে। ঠিক আছে, তাহলে আমরা এই অঙ্কগুলোর ক্ষেত্রে কি করব, প্রথমে মোট এই যে 30 জন ছিল তাদের বয়সের সমষ্টি কত হবে কি করে বের করব। 30 গুণ 13 মানে 3 13 39, 390। তাহলে 390 হলো এদের এই 30 জনের সমষ্টি। তার মধ্যে বের করবো কি 18 জন মেয়ের সমষ্টি কত। তাহলে এই 18 জন মেয়ের গড় বয়স বলে দিয়েছে কত, 15 বছর। তাহলে কি করব, 18 আর 15 গুণ করে দেবো। তাহলে 18 গুণ 15 কত হবে, 5 18 120 0, আচ্ছা 8 5 8 15 120 0, হাতে হলো 12, তাহলে 15 আর 12, 15 কে 15 আর 12 হলো 27, মানে 270। তার মধ্যে তাহলে দেখো এখানে এই 18 জনের গড় মোট বয়স বেরিয়ে গেছে। তাহলে কি করব, বাকি যে আরো 12 জন রয়েছে সেই 12 জনের আগে মোট বয়স বের করব। তাহলে এই যে 30 জনের বয়স থেকে 18 জনের মোট বয়স বের করে বাদ দিয়ে দিলে তো আমার কি বেরোবে, এই বাকি 12 জনের বয়স। তাহলে দেখি 0 9 থেকে 7 বাদ দিলে 2 1। ঠিক আছে, 120 হলো 12 জন মেয়ের গড় বয়স, এই মোট বয়স। তাহলে গড় বয়স কি করে হবে, তাহলে 120 বাই 12 জন মেয়ে ছিল, তাহলে কত হবে 10 বছর। অপশন এ আমাদের সঠিক উত্তর। তাহলে বাকি 12 জন মেয়ের গড় বয়স কিন্তু 10 বছর। ঠিক আছে, পরবর্তী দেখবো কি বলেছে। বলছে দুটি সংখ্যার গুণফল এত, বলছে তাদের সমষ্টি তাদের পার্থক্য অপেক্ষা 42 বড়। তার মানে একটা জিনিস বুঝবা, দুটো সংখ্যা দেওয়া আছে, সেই দুটো সংখ্যার সমষ্টি যা হবে তাদের থেকে পার্থক্য মানে বিয়োগফল, ঠিক আছে, বিয়োগফলটা যা হবে সেই দুটোকে বিয়োগ করলে তাদের মধ্যে 42 হয়। ঠিক আছে, পার্থক্য অপেক্ষা 42 বড়, কারোর অপেক্ষা কেউ বড়। তার মানে কি দুজনের যে বয়স হোক, টাকা হোক বা যেই হোক, যাই হোক না কেন, সেই দুটোর পার্থক্য বিয়োগ ফল হয় কিন্তু সেইটা। তাহলে দেখি আমরা একটা সংখ্যাকে x ধরবো আর একটা সংখ্যাকে y ধরবো, মানে বড় সংখ্যাটাকে x আর এই ছোট সংখ্যাটাকে y ধরলাম। ঠিক আছে, তাহলে x প্লাস y বলে দিয়েছিল, তার থেকে বিয়োগ করতে বলেছিল কাকে, তাদের পার্থক্যকে, মানে x মাইনাস y। সেই পার্থক্যর কত হবে 42। ঠিক আছে, তাহলে দেখো x প্লাস y মাইনাস x প্লাস y সমান সমান 42। এখানে খেয়াল করো মাইনাস x প্লাস x কেটে যাবে, পড়ে থাকলো কি y প্লাস y মানে 2y। আচ্ছা এখানে না 42 হবে, 40 না, তাহলে 2y সমান সমান কত 42, তাহলে y সমান সমান কত হবে 21। তাহলে দেখো এখানে ছোট সংখ্যাটা আমি পেয়ে গেছি, তাই না, এখানে বড় সংখ্যাও পেয়ে যাব একদম সহজে। এখানে কি বলেছে, গুণফল হলো 1092 মানে 1092। তাহলে গুণফল যখন বলেছে, গুণফল থেকে একটা সংখ্যাকে ভাগ করে দেবো, তাহলে আর একটা সংখ্যা বেরিয়ে যাবে। তাহলে 1092 ভাগ কত, একটা সংখ্যা ছিল, একটা সংখ্যা ছিল 21। ঠিক আছে, তাহলে প্রথমে 7 দিয়ে কাটি, 3 7 21, 7 দিয়ে কাটলে 7 একে 7, 3 মানে 39, 5 7 35, 35 আর হলো 4 মানে 6 7 6 7 42। আবার 3 দিয়ে কাটলে 3 5 15, 3 দুগুণে 6। দেখো আরেকটা সংখ্যা কত বের হলো, তাহলে 52। এইবার তোমাকে বলেছিল বড় সংখ্যা, তাহলে দেখো একটা সংখ্যা বেরিয়েছে 21, আর একটা সংখ্যা বেরিয়েছে 52। তাহলে আমার বড় সংখ্যা কিন্তু অপশনে 52। বোঝা গেছে? ঠিক আছে, একদম খুব কিন্তু সহজে করে ফেলা যাবে। তুমি যদি অঙ্কের ভেতরটা বোঝো, মানে কি বলতে চেয়েছে সেটা বুঝলে কিন্তু একদম খুব সহজে তুমি করতে পারবে। সেই জন্য যে কোনো অঙ্ক করতে গেলে সবার আগে অঙ্কটাকে খুব সুন্দর করে পড়ো, তারপরে করো। পরবর্তীতে কি বলেছে, বলেছে 2 4 2 4 সংখ্যাটিতে 2 অঙ্কের স্থানীয় মানগুলির যোগফল লিখি। তাহলে তো এটা খুব সোজা, একক দশক শতক হাজার লিখবো, তাই তো। তাহলে দেখি 2 4 2 4 বলছে 2 অঙ্কের স্থানীয় মান। তাহলে 2 অঙ্কের একটা স্থানীয় মান দেখো কত, 2 আছে হাজারের ঘরে মানে 2000। আর একটা দেখো 2 আছে দশকের ঘরে
মানে কত 20, তাহলে এদের বলেছে যোগফল, তাহলে যোগ করলে কত হবে 2020 মানে 2020। একদম খুব সহজ, অপশন এ আমাদের সঠিক উত্তর। তো আজকের এই 10টা অঙ্ক কমপ্লিট হলো। 11 নম্বর অঙ্ক, এটা তোমাদের হোমওয়ার্ক। তোমরা অবশ্যই অঙ্কটা পড়বে এবং খুব সুন্দর করে সমাধান করবে। যারা আগের ক্লাসগুলো দেখেছো তারা অঙ্কটা তো খুব সুন্দর করে সমাধান করে ফেলতে পারবে এবং খুব তাড়াতাড়ি করতে পারবে। তোমরা কিন্তু অবশ্যই কমেন্টে জানাতে ভুলবে না এর সঠিক উত্তরটা। তো ক্লাসটা ভালো লেগে থাকলে অবশ্যই একটা লাইক করে দিও, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিও। এইরকমই আরো খুব সুন্দর সুন্দর প্রত্যেকটি বিষয়ের উপরে তোমরা কিন্তু ক্লাস এই এসবি ইনস্টিটিউট ইউটিউব চ্যানেলটিতে পেয়ে যাবে। তো আমাদের প্রত্যেক সপ্তাহে প্রতিদিনই কোনো না কোনো বিষয়ের ক্লাস কিন্তু আসতেই থাকে। তো তোমরা এই চ্যানেলটির সাথে যুক্ত থাকো এবং তোমাদের প্রস্তুতিকে আরো ভালো করে এগিয়ে নিয়ে যাও। তো তোমার যদি ভিডিওটা ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক করে দিও এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিও, বন্ধুদের সাথে শেয়ার করে দিও এবং কমেন্টে জানাতে ভুলবে না আমাদের কোন পার্টটা সবথেকে বেশি তোমার ভালো লেগেছে এবং কোন পার্টটা তোমার বুঝতে একটু অসুবিধা হয়েছে। তো তোমাদের এই ডাউটগুলো নিয়ে আমরা কিন্তু ক্লাস নিয়ে আসবো। তো দেখা হচ্ছে আবার পরবর্তী ক্লাসে। আজকের মতো এখানেই। সুস্থ থাকো, ভালো থাকো।